অহনা দেখতে পায় এটা মাহমিদ নয়, অন্য কেউ, কিন্তু তার মুখ ঢাকা। লোকটি একটানে নিজের মুখোশটি খুলে ফেলে। অহনা যা দেখতে পায় তা দেখার জন্য মোটেও সে প্রস্তুত ছিল না। লোকটি আর কেউ নয়, দুপুরে কথা হওয়া সেই ব্যক্তিটি, বড় বাড়ির ছোট ছেলে। অহনা কিছু বলতে লাগে, কিন্তু মুখে রুমাল থাকার কারণে শব্দ বের হচ্ছে না। লোকটি অহনার মুখ থেকে রুমালটি সরিয়ে দেয় আর বলল, তোতা পাখি কি কখনো কথা না বলে থাকতে পারে? তুমি বলো, আমি শুনছি। অহনা বলল, কুত্তার বাচ্চা। অহনা গালি দিতে ফিক করে হেসে উঠে লোকটি। লোকটা বলল, তুমি মনে হয় ভুলে গেছো, আমার নাম জানো না তুমি, তাই ভুল নামে ডাকছ। আমার নাম সোহেল জহুরু। অহনা বলল, আমাকে এখানে ধরে আনলি কেন? সোহেল বলল, ইস, বুকে লাগলো কথাগুলো, একটু আদর করে বলো। সুন্দরীদের আদর মাখা কথা আমার খুব ভালো লাগে। অহনা বলল, ছেড়ে দে শয়তান। সোহেল বলল, এটা বাংলা সিনেমা না, ডায়লগ বন্ধ করো, নিজ দায়িত্বে আমার হাতে আত্মসমর্পণ করো। অহনা বলল, কখনো না। অহনা নিজেকে ছুটানোর জন্য অনেক চেষ্টা করে, শক্ত দড়ি দিয়ে বেঁধেছে, সহজে খুলবে না। সোহেল অহনার দিকে এগিয়ে আসে। সোহেল বলল, নিজেকে তোমার অসহায় লাগছে না? অহনা রপ্ত নিঃশ্বাস ছাড়ে আর বলে, তুই একটা কাপুরুষ। সোহেল বলল, আমি একদম কাপুরুষ না, আমি সুপুরুষ, প্রমাণ চাও? অহনা বলল, আমাকে ছেড়ে দে বলছি, না হয় তুই পস্তাবি। ও আসবে, তোদের কাউকে ছাড়বে না, সবাইকে দেখে নেবে। সোহেল বই পাওয়ার ভান ধরে বলল, ওরে বাবা, বই পেয়ে গেলাম আমি। ও আসবে, আমাকে মারবে, খুব বই পাচ্ছি আমি, খুব বই পাচ্ছি। উচ্চস্বরে হেসে উঠে সোহেল, তোমার কান্না কথা কেউ শুনবে না অহনা, এই চার দেওয়াল ছাড়া যত ইচ্ছে ডেকে নেও সবাইকে। অহনা বলল, তোকে শেষ করতেই একটাই যথেষ্ট, দেখবি সে আসবেই। সোহেল বলল, ওকে, অপেক্ষা করি সেই মহামানবের জন্য। আরেকটা কথা বলবো তোমায়, ময়নার ব্যাপারে। অহনা সংস্কৃত হয়ে উঠে ময়নার কথা শুনে, ময়না কোথায় বলুন আমাকে। সোহেল বলল, আমার কাছেই আছে। অহনা বলল, ও কোথায়? আমি ওর কাছে যাব। অহনা বলল, কাল সকালে তোমাকে তার কাছে পাঠানো হবে। এখন আমার ঘুম পাচ্ছে আর এনার্জি নেই, কাল কথা হবে, গুড নাইট। অহনা বলল, আমাকে ছাড়ো। সোহেল চলে যায়, দরজা বন্ধ করে। সকাল হতেই রুস্তম সারা বাড়ি খুঁজে, মেয়েকে পায় না। এক পর্যায়ে এলাকায় খুঁজে, কোথাও নেই। রুস্তম হাউমাউ করে কাঁদে। ময়নার পর তার আরেকটা মেয়েকে হারিয়ে ফেলল। রুস্তম এক মুহূর্ত দেরি না করে পুলিশের কাছে যায়। ময়নার ব্যাপারেও গিয়েছিল, কিন্তু বিষয়টা আগে থেকে দামাচাপা দেওয়া হয়েছিল, মৃত ঘোষণা করা হয়েছিল ময়নাকে। এবার অহনাকে খোঁজার জন্য থানায় ডায়েরি করতে গেলে সবাই তাকে পাগল বলে। রুস্তম বাড়ি না গিয়ে রাস্তার ধারে বসে থাকে। অহনার ঘুম ভাঙতেই সে পিছে ব্যথা অনুভব করে। বন্দি থেকে সারা রাত শরীর ব্যথায় ফুলার মতো হয়ে গেছে। অস্পষ্ট সুরে আওয়াজ করে, জনমানব নেই এখানে, সাহায্য করবে কে? অহনা স্থির থাকতে পারছে না, প্রচন্ড ব্যথা। ক্যাবলা হাতে করে দুটি রুটি আর একটা গ্লাস পানি নিয়ে এগিয়ে আসে। থালাটি এগিয়ে দেয় অহনার দিকে আর বলে, খাইয়া লন। অহনা মুখ ঘুরিয়ে নেই। ক্যাবলা আবারও বলল, এই জায়গায় এইটাই সকালবেলার খানা, না খাইলে সারাদিন না খাইয়াই তখন লাগবো। অহনা বলল, খাবো না আমি, নিয়ে যাও এই ময়লা পানি আর এই বাসি রুটি। ক্যাবলা কইল, তাহলে উপাস তাইহেন, বসে কইছে না খাইলে আর জুন না করতাম। ক্যাবলা এই বলে চলে গেল। অহনা তাকে ডাকে, এ ভাই শুনান। ক্যাবলা কইল, আফা কন, আমি খাবো। ক্যাবলাও কইল, এতক্ষণে লাইনে আইছেন, খাইয়া লন, এই ছাড়া আর উপায় নাই। বসের যারে পছন্দ হই তার এখানে নিয়ে আয়ে। কপাল খারাপ আন্নের, সুন্দরী কেন আপনি? অহনা সুযোগ বুঝে বলল, হাতের বাঁধনটা না খুললে আমি খাবো কি করে বলো? ক্যাবলা একগাল হাসি দিয়া কইল, কি যে কোন আফা, দাঁড়ান, আমি খুইলা দিতাছি। মূলত অহনার উদ্দেশ্য এটাই ছিল, কোনো মতে বাঁধন খুলে ক্যাবলাকে আক্রমণ করবে। ক্যাবলা হাতের বাঁধন খুলে দেই। অহনা বলল, আপনি ওই পাশে ঘুরে দাঁড়ান, কারোর সামনে খেতে আমার লজ্জা করে। ক্যাবলা কইছে, আচ্ছা আফা, আমনে খান, বসের আদেশ আপনাকে খাওয়ানোর। ক্যাবলা উল্টো দিকে ফিরতেই অহনা পায়ের বাঁধন খুলে নেয়, নিজেকে ছাড়িয়ে নিয়ে চেয়ারটা হাতে নেই। শরীরের জোর নেই, তবুও সমস্ত শক্তি দিয়ে ক্যাবলার মাথায় আঘাত করে। ক্যাবলা মাটিতে লুটিয়ে পড়ে। অহনা নিজেকে ছাড়িয়ে পেয়ে উচ্ছ্বাসিত হয়ে বন্ধঘর থেকে বের হয়ে আসে। চারদিকে কেমন অন্ধকার,
পাশে একটা জানালা দেখলো অহনা। খুব ছোট্ট সেটা। তাকিয়ে দেখে বড় বাড়ির পিছনের দিক এটা। ফুলের বাগানের কাছে অহনা দেখলো একজন লোক নয়নতারা ফুল তুলছে। অহনা তাকে ডাকতেই কাঁধে কারো স্পর্শ পাই। কাঁধে কারো স্পর্শ পেয়ে অহনা হৃদয় কেঁপে উঠে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কে? আস্তে করে পিছনে তাকাই, সোহেল দাঁড়িয়ে আছে। এক ঝটকায় অহনা তার হাত ছড়িয়ে ফেলে। সোহেলের হাত দুটো বুকের সাথে বাজ করে দাঁড়ায় আর বলে, পালাতে চেয়েছিলা না সুন্দরী? অহনা কিছু বলে না, চুপ করে দাঁড়িয়ে থাকে। সোহেল চোখ মুখ হিংস্র করে আবার থেমে যায়। সুন্দরীর গায়ে হাত তুলি না আমি। তাদের আদর করতে ভালোবাসি, কিন্তু সবাই আমাকে হতাশ করে। তারা আমার থেকে পালাতে চায়। অহনা বলল, শয়তানের কাছে কেউ কখনো নিজ ইচ্ছায় থাকে না। সোহেল বলল, তুমি ভুলে গেছো, আমার নাম সোহেল। সোহেল আবারও অহনাকে আগের গড়ে টেনে নিয়ে যায়। ক্যাবলাকে জোরে সোরে একটা লাথি মারতেই সে চোখ খুলে থাকায় সোহেল চলে যায় বিশ্রী একটা গালি দিয়ে। এবার আর অহনাকে বাধা হয়নি। সে শুধু বাইরে থেকে তালা দিয়ে রাখছে। ঘরটাতে তেমন আলো নেই, অনেক শীতও পড়ছে। হঠাৎ করে অহনা কান পেতে শুনলো বাহিরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হলেই অহনা আপন চিত্রে বৃষ্টিতে ভিজে, কিন্তু আজ কোনো সুযোগ নেই। শীতে তার দাঁত মুখ খিচে আসে। একটা টি শার্ট আর পরনের কাপড় ছাড়া কোনো কিছুই নাই। কাঁপন আসে শরীরে। একটু পরে সোহেল আসে, হাতে তার বিরিয়ানি। অহনার সামনে এসে প্যাকেট খুলে খেতে বলে। অহনা অন্যদিকে ফিরে যায়, সুযোগ পেয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হই। সোহেল সহজে এক হাতে টেনে ধরে ওকে। অহনা স্থির হয়ে যায়। সোহেল ধমক দেয়, খেয়ে নেও বলছি, না হয়ে আর কিছুই পাবে না সারাদিন। অহনা বলল, খাবো না বলছি তো। সোহেল বলল, সুন্দরীদের প্রতি আমার একটু বেশি দরদ, তাই বিরিয়ানি নিয়ে এলাম, খাও বলছি, না হই কি করব তা আমারও জানা নেই। অহনা বলল, আমি খাবো না, বন্দি করে এখন খাবার খাওয়ানো হচ্ছে। সোহেল বলল, আহ সুন্দরী, কথা বলো না বেশি, হৃদয়ে লাগে। যদি নিজে না খাও তাহলে আমি তোমাকে খাইয়ে দিলাম। অহনা রেগে যায়, তেড়ে আসে সোহেলের দিকে। তোকে আমি মেরে দেব, আমাকে অসহায় ভাবিস না একদম। সোহেল বলল, একদম না। তুমি অসহায় কে বলছে? আমি তো পাশেই আছি। তাহলে কি করে অসহায় হও? অহনা চুপ করে থাকে, কিছুই বলতে পারছে না। বারবার ভাবছে মাহমিদের কথা। তার সাথে ওই দিন ঝগড়া করাটাই বলছিল। যদি সে রেগে ওকে ঘর থেকে বের হওয়ার জন্য না বলতো, তাহলে হয়তো এমন সমস্যায় পড়ল না। সোহেল বলল, মেয়ে মানুষ একটু বেশি না বললে শাস্তি পাই না, আর সুন্দরী হলে তো কথাই নেই। যাই হোক, একটা কথাই বলবো। সোহেলের কথায় বুকক্ষেপ করে না অহনা, নিজেকেই বলল, সারাক্ষণ তো বলতেই থাকিস, মুখ তোর থামছে না, আবার কি বলতে চাস? সোহেল অহনার কানের কাছে তার মুখ নেই। তার কানের পাশ দিয়ে বের হয়ে আসাম চুলে ফু দিয়ে পিছনে উড়িয়ে দেই। পরক্ষণে কানের কাছে মুখ নিয়ে বলল, খেয়ে নাও পাখি, ময়নাকে দেখতে যাব তো, তুমি যাইবা না? ময়নার কথা বলতেই অহনা বিরিয়ানির প্যাকেটটা হাতে নেই। দাঁড়িয়ে দাঁড়িয়ে গিলতে থাকে খাবারগুলো। মরিচ কামড় পড়ায় আকাশ পাতাল এক করে চিৎকার করে উঠে। সোহেল কান চেপে ধরে, কানের পোকা বোধহয় বের করে ফেলবে। এই পানি নেও তাড়াতাড়ি। সোহেল নিজেই পানি এগিয়ে দেয় অহনাকে। তাড়াতাড়ি খেতে গিয়ে কি অবস্থা হলো! অহনা একদম জাল খেতে পারে না, অল্প জাল হলেও মরে যাওয়ার অবস্থা। অহনা অর্ধেক শেষ করে বলল, আমার খাওয়া শেষ, এবার ময়নার কাছে যাব। সোহেল শয়তানি একটা হাসি দিল, পুরোটা শেষ করতে হবে, আজকের আর কোনো খাবার পাবে না, তাই ক্ষুধা থেকে তোমাকে বেঁচে থাকতে হবে, তোমার মূল্য। এই বলে সোহেল থেমে যায়। অহনা কিছু না বলে আবারও খাওয়া শুরু করে, পুরোটা শেষ করে। ঝালের কারণে তার নাক মুখ জ্বলতে শুরু করে, তবুও শেষ করে বলল, আমার খাবার শেষ। সোহেল শয়তানি একটা হাসি দিয়ে বলে, বোনের জন্য এত টান, চাল খাবারও খেয়ে নিলে। অহনা বলল, এত কথা না বলে নিজের কাজ করো, কাপুরুষের মতো আমার দুর্বলতার সুযোগ নিচ্ছিস কেন? সোহেল বলল, এত বিপদে থেকেও তোমার তেজ কমিনি সুন্দরী, অতি দুঃসাহসী তুমি। পাতানো বোনের জন্য নিজেই ফেসে গেলে, জানো না বাঘের মুখে আসো, যে বাঘ কাউকেই ছেড়ে দেয় না, এক তাবায় পুরোটা হজম করে নেই।
চিবানোরও প্রয়োজন মনে করে না। অহনা বলল, তোর মতো বিড়ালেরা নিজেকে ভাগ ভাবতে শুরু করে দিছে। আমাকে আমার বোনের কাছে নিয়ে চল, অন্তত এই পুণ্যটা জীবনে কর। পাপের খাতা ভরে গেছে, তোর জায়গা খালি নেই তোর পাপ লেখার জন্য। তখন সোহেল একটা শয়তানি একটা হাসি দিয়ে বলল, বোন, আচ্ছা ঠিক আছে, নিয়ে যাচ্ছি। অহনা তাকে হাসতে দেখে বলল, মুখ থেকে গন্ধ বের হচ্ছে, কই দিন দাঁত ব্রাশ করিনি কে জানে। সোহেল বলল, কিছু বললে? অহনা না বুঝার বান্দরে, কই কিছু না তো, আপনার কানের পর্দা বেশি মোটা, তাই শুনতে পান অনেক কিছু। অহনার বন্ধুরা এসে হাজির হয় ইলাসপুর। অহনাদের বাড়িতে আসতেই দেখলো রুস্তম ঘরের চৌকাঠে বসে আছে মাথায় হাত দিয়ে। টুকি তার পাশে গিয়ে জিজ্ঞাসা করলো, এই ব্রো, এখানে অহনা কোথায় থাকে? রুস্তম চোখ তুলে তাকাই, তোমরা কারা? আমি টিকু, ওদের নাম জানতে হবে না আপাতত, আমারটাই জেনে নিন। বলুন, অহনাকে চেনেন? আপনি কি তাদের বাসার কাজের লোক? রুস্তম বলল, না, আমি অহনার বাবা হই। কিন্তু তোমরা কারা? টিকু রুস্তমের মাথায় হাত রেখে কথা বলছিল এতক্ষণ। যখন জানলো অহনার বাবা, চকিয়ে উঠে হাত ছড়িয়ে দেই তার কাছ থেকে, আমতা আমতা করে বলল, আঙ্কেল, আমার অভিনয়টা কেমন হয়েছে বলুন তো? রুস্তম বলল, কিসের অভিনয়? একটু আগে আমি আপনাকে বললাম, ফাজলামু করে জিজ্ঞাসা করলাম আপনার মেয়ের কথা, সেটা আর কি। রুস্তম বলল, ওহ, আমি ভেবেছি আজকালকার ছেলে মেয়েদের বুঝি অত পতন হলো বুদ্ধির। টিকু বলল, সরি আঙ্কেল, আমি বুঝতে পারিনি। রুস্তম বলল, আমি কিছু মনে করিনি, তোমরা ভিতরে যাও, অনেকটা পথ এসেছ। রুমিও তখন সেলফি নিয়েই ব্যস্ত ছিল, আর এরা অন্যদিকে পরিবেশের ছবি তুলতেই ব্যস্ত। হেরি কোমরে হাত রেখে দাঁড়িয়ে আছে, তাদের সবার অবস্থা দেখছিল। সবাই ঘরে গিয়ে বসে, রুস্তম তাদেরকে শরবত দেই। তারা অহনার কথা জানতে চাইলে সব কথা খুলে বলে। চারজন অবাক হয়ে যায়, এত কিছু ঘটে গেল কিন্তু অহনা তাদেরকে কিছু জানায়নি, ময়নার কথা কিছুই বলেনি। তবুও তারা ঠিক করে অহনাকে খুঁজে বের করবে। সোহেল এদিকে অহনাকে 3টি ঘর পার করে নিয়ে যায় অন্য একটি রুমে। সেখানে একটি সিঁড়ি। অহনা এবং সোহেল সেই সিঁড়ি দিয়ে উপরে উঠে দেখতে পাই থানে থানে বক্স রাখা। বক্সগুলো খুব বড়, আস্ত মানুষকে ঢুকিয়ে দেওয়ার মতো। অহনা সেইগুলো ধরতে থাকে। সোহেল হাঁক দেয়, কি হলো, দাঁড়িয়ে পড়লে কেন? এসো তাড়াতাড়ি। অহনা সোহেলের তালে হাঁটে, এক ঘরে এসে পৌঁছায়। ঘরে পা দিতেই ভিতরে থাকায় চারদিকে দেখে বলল, কই এখানে কি? সোহেল উপরে ইশারা দিয়ে দেখায়। অহনা উপরে তাকাতেই চিৎকার করে উঠে, পা দুটো শীতল হয়ে যায়। অহনা সোহেলের গলা চেপে ধরে। সোহেল এক টানে তার হাত সরিয়ে নেয়। ময়নাকে উপরে সিলিং এর সাথে ঝুলিয়ে রাখা হয়েছে। একবার পালাতে চেয়েছিল বলে এই অবস্থা করছে। আর অহনাকে উদ্দেশ্য করে সোহেল বলে, তোমারও এরকম অবস্থা হবে। আবার পালাতে চাইলে অহনা মুখ থুবড়ে পড়ে যায়। ও কত নির্যাতন করছে ময়নার উপর, অজ্ঞান হয়ে আছে। আদৌ জ্ঞান ফিরবে কিনা জানা নেই। সোহেল নিচে নামিয়ে আনে ময়নাকে। অহনা ওর কাছে গিয়ে বসে আদর করে ডাকে, সাড়া পাই না। সোহেল গটিতে তালা মেরে আবারও বের হয়ে যায়। অহনা দেখতে পাই পাশের পানির গামলা রাখা আছে। এখান থেকে পানি এনে ময়নার চোখে মুখে ছিটিয়ে দেই। কিছুক্ষণ পরই ময়নার চোখ খুলে। অহনাকে সামনে দেখে খুব আনন্দিত হই, জড়িয়ে ধরে একে অপরকে। ময়না বলল, আপা তুমি এসেছো, আমি তোমাকে অনেক মনে করছি। অহনা ওর গালে হাত রেখে বলল, পাগলি মেয়ে, কয়েক ঘন্টায় মন জয় করে নিলি, আর এখন বলছস আসছি কিনা? বোনের জন্য সব করতে পারি। ময়না বলল, আমি তোমাকে খুব ভালোবাসি আফা। অহনা বলল, আমি সেটা জানি, কিন্তু কেন তোকে এখানে এনে কষ্ট দিচ্ছে সোহেল? ময়না বলল, সে অনেক কথা, তোমায় সময় করে বলবো। আমাদের আগে এখান থেকে বের হতে হবে, বাড়ি গিয়ে সব বলবো। এরা নরপশু, এদের থেকে বাঁচতেই হবে। অহনা বলল, কিন্তু কি হবে? চারদিকে পাহারা, যেতে পারবো না একদম, সবার চোখ এড়ানো সম্ভব হবে না। ময়না বলল, আমি জানি, তবুও আমাদেরকে চেষ্টা করতে হবে সবার মতো। আমরা তাহলে আটকে যাব। অহনা বলল, সবার মতো মানে? এখানে কি আরো কেউ আটকে আছে? ময়না বলল, এখানে শত শত মেয়ে আটকে আছে। অহনা আটকে উঠে মহিলার গালে হাত দিয়ে জিজ্ঞাসা করে, আমাকে সবটা খুলে বলো, সবটা।